আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি নিয়ে যখনই কথা হয় দুটো জিনিস কিন্তু মাথায় আসে। এক, এখানে সুযোগ বিশাল, আর দুই, এই বাজারের পথটা বেশ জটিল। যারা এখানে ব্যবসা করতে চান তাদের জন্য সাফল্যের একটা চাবিকাঠি আছে। আজকের এই আলোচনায় আমরা সেই চাবিকাঠি নিয়ে কথা বলবো। বিজনেস কনসালটেন্টরা কিভাবে এই দ্রুত বড় হতে থাকা বাজারে আপনাকে পথ দেখাতে পারে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। শুরুতেই একটা সংখ্যা দিয়ে বিষয়টার গভীরতা বোঝা যাক। $450 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী 2024 সালে বাংলাদেশের জিডিপি এই বিশাল অঙ্কটা ছাড়িয়ে গেছে। এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা পরিষ্কার ইঙ্গিত যে এখানে ব্যবসার জন্য কত বড় একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে। কিন্তু ব্যাপারটা শুধু সংখ্যার আকারে সীমাবদ্ধ নেই। এই অর্থনৈতিক প্রবৃদ্ধিটা একটা জীবন্ত নদীর মতো, যা প্রতিনিয়ত নতুন নতুন সম্ভাবনা তৈরি করছে। আর ঠিক এ কারণেই দেশীয় উদ্যোক্তা থেকে শুরু করে বিদেশি বিনিয়োগকারী সবার নজর এখন বাংলাদেশের দিকে। তো প্রশ্ন হলো, এই যে এত বড় একটা অর্থনৈতিক উত্থান, এর পিছনে আসলে কি কাজ করছে? কোন কোন চালিকা শক্তি বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে? চলুন একটু গভীরে যাওয়া যাক। এই পয়েন্টগুলো একবার ভাবুন। 17 কোটির বেশি মানুষ, তার মানে কি বিশাল একটা ভোক্তা বাজার। এর সাথে আছে কম শ্রম খরচ, যা উৎপাদন শিল্পকে একটা বড় সুবিধা দেয়। আর ভৌগোলিক অবস্থানটাও কিন্তু দারুণ। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারের গেটওয়ে বলা যেতে পারে। তার উপর আরএমজি, ফার্মা আর আইটির মতো খাতগুলো তো এই পুরো ইঞ্জিনটাকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুযোগের কথা তো অনেক হলো, কিন্তু সব ভালো গল্পের মতোই এখানেও একটা কিন্তু আছে। যেখানেই এত বড় সম্ভাবনা, সেখানেই লুকিয়ে থাকে নানা চ্যালেঞ্জ। এখন আমরা মুদ্রার অপর পিঠটা দেখব, এই বাজারের সেসব লুকানো জটিলতা যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর এখানেই কিন্তু আমাদের আলোচনার মূল বিষয়টা চলে আসে। মানে, সুযোগের দরজা হয়তো খোলা, কিন্তু সেই দরজা দিয়ে ঢোকার জন্য সঠিক চাবিটা আপনার কাছে আছে তো? সঠিক জ্ঞান বা গাইডলাইন ছাড়া এই বিশাল সম্ভাবনা কিন্তু অধরায় থেকে যেতে পারে। এই স্লাইডে দেখুন কিছু সাধারণ বাধার কথা বলা হয়েছে। যেমন ধরুন, নিয়ন্ত্রক পদ্ধতি বা লাইসেন্সিং। হয়তো একটা সামান্য লাইসেন্স জোগাড় করতেই আপনার কয়েক মাস চলে গেল। এতে ব্যবসার গতিটাই তো নষ্ট হয়ে যায়, তাই না? এর সাথে তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা স্থানীয় ব্যবসায়িক সংস্কৃতির মতো জটিল ব্যাপারগুলো আছেই। আর ঠিক এই কঠিন পরিস্থিতিটাতেই এই জটিল ধাঁধার সমাধান নিয়ে আসে আমাদের গল্পের মূল চরিত্র, বিজনেস কনসালটেন্ট। ব্যাপারটা এভাবেও ভাবতে পারেন। ধরুন, আপনি কোনো অচেনা পাহাড়ে অভিযানে গেছেন। একজন অভিজ্ঞ স্থানীয় গাইড ছাড়া কি এগোনো সম্ভব? একদমই না। বিজনেস কনসালটেন্টরা হলেন ব্যবসা জগতের সেই অভিজ্ঞ গাইড, যারা আপনাকে সঠিক আর নিরাপদ পথটা দেখিয়ে দেবে। তাহলে এই বিজনেস কনসালটেন্ট আসলে কারা? খুব সহজ করে বললে, এরা হলেন সেই পেশাদার উপদেষ্টা যারা শুধু পথই দেখান না, বরং আপনার ব্যবসার পারফরম্যান্স কিভাবে বাড়ানো যায়, কিভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়, সেই সব কৌশলগত সমাধান বাস্তবায়ন করতেও সরাসরি সাহায্য করেন। ওকে, তাহলে তারা ঠিক কি করেন? চলুন তাদের কাজের পরিধিটা একটু কাছ থেকে দেখা যাক। একজন কনসালটেন্ট আসলে কোন কোন ক্ষেত্রে একটা ব্যবসাকে সাহায্য করতে পারে? তাদের কাজের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ অংশটাই হল কৌশলগত পরামর্শ দেওয়া এবং নতুন কোনো ব্যবসাকে বাজারে প্রতিষ্ঠা পেতে সাহায্য করা। বিশেষ করে যারা প্রথমবার এই বাজারে আসছেন, তাদের জন্য একজন কনসালটেন্টের সঠিক দিক নির্দেশনা ছাড়া এগোনোটা প্রায় অসম্ভব। এই স্লাইডে যে সেবাগুলোর কথা বলা আছে, এগুলো কিন্তু শুধু কথার কথা না। যেমন ধরুন, ক্রেতা বিক্রেতা ম্যাচমেকিং। এর মানে হলো তারা আপনাকে সরাসরি বিদেশি ক্রেতা খুঁজে দেবে, বা আপনার পণ্যের ব্র্যান্ডিং কেমন হবে সেটাও ঠিক করে দেবে। টিএনআইবির মতো প্রতিষ্ঠানগুলো ঠিক এই ধরনের বাস্তবসম্মত কাজগুলোই করে থাকে। কৌশল তো হলেও, কিন্তু এই ডিজিটাল যুগে টেকনোলজি ছাড়া কি চলে? একদমই না। আর এখানে কনসালটেন্টদের দ্বিতীয় বড় ভূমিকাটা চলে আসে। আর এই স্লাইডটা দেখাচ্ছে যে পরামর্শ শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নেই। একটা ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে সেটাকে গুগলে র্যাঙ্ক করানো, মানে এসইও করা, সোশ্যাল মিডিয়াতে প্রচার করা, এই পুরো ডিজিটাল প্যাকেজটাই তারা সামলায়। কারণ আজকের দিনে ডিজিটাল উপস্থিতি ছাড়া কোনো ব্যবসায়ী দাঁড়াতে পারে না। বাংলাদেশের কনসাল্টিং জগৎটা কিন্তু বেশ বৈচিত্র্যময়। এখানে সব ধরনের খেলোয়াড় আছে। একদিকে যেমন কেপিএমজির মতো গ্লোবাল জায়ান্টরা আছে, যারা বড় বড় কর্পোরেশনের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। আবার অন্যদিকে টিএনআইবির মতো লোকাল এক্সপার্টরাও আছে, যারা মূলত ছোট বা মাঝারি উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে নিয়ে যায়। আবার লাইট ক্যাসেলের মতো প্রতিষ্ঠানও আছে, যারা একেবারে ডেটা আর রিসার্চ দিয়ে আপনাকে সাহায্য করবে। এত শব্দ শুনলাম, কিন্তু আসল প্রশ্ন হল, একজন কনসালটেন্টকে টাকা দিয়ে নিয়োগ করার আসল লাভটা কি? কেন এই বিনিয়োগটা জরুরি? চলুন এই বিষয়টা একটু পরিষ্কার করা যাক।
এই স্লাইডের ধাপগুলো খেয়াল করুন, ব্যাপারটা খুব সহজ। প্রথমত, আপনি এমন কিছু বিশেষজ্ঞর জ্ঞান পাচ্ছেন যা আপনার নিজের টিমে হয়তো নেই। এর ফলে কি হচ্ছে, আপনার পরিকল্পনা আরও স্মার্ট হচ্ছে, আর পরিকল্পনা ভালো হলে ব্যবসাটাও দ্রুত দাঁড়াচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, অপ্রত্যাশিত ঝুঁকিগুলো অনেক কমে আসছে। সোজা হিসাব। এটা যে শুধু মুখের কথা না, তার বাস্তব প্রমাণও কিন্তু আছে। যেমন ক্যানাডার ক্যানবিজ ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতার এই মন্তব্যটি দেখুন। তিনি কিন্তু সরাসরি বলছেন যে একজন নির্ভরযোগ্য পার্টনার কিভাবে একটি ব্যবসাকে শক্তিশালী করতে পারে এবং টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, এত কিছু জানার পর শেষ এবং সবচেয়ে দরকারি প্রশ্নটা হলো, নিজের ব্যবসার জন্য সঠিক কনসালটেন্ট বা পার্টনারকে খুঁজে বের করা যাবে কিভাবে। চলুন সবশেষে কিছু বাস্তবসম্মত পরামর্শ দেখে নেওয়া যাক। সঠিক পার্টনার খুঁজে পেতে এই 4টি জিনিস মাথায় রাখলেই চলবে। সবার আগে আপনাকে জানতে হবে আপনি ঠিক কী চান। আপনার লক্ষ্যটা পরিষ্কার না থাকলে কিন্তু হবে না। তারপর দেখুন তাদের অভিজ্ঞতা কেমন, তাদের পুরনো ক্লায়েন্টরা তাদের নিয়ে কি বলে। আর সবশেষে এবং সবচেয়ে জরুরি, তাদের সাথে আপনার কাজের বোঝাপড়াটা ঠিকঠাক হচ্ছে কিনা। সুতরাং মূল কথাটা হলো, একজন কনসালটেন্ট নিয়োগ করাটা কোনো খরচ নয়, এটা একটা বিনিয়োগ, আপনার ব্যবসার ভবিষ্যতের জন্য, আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটা সম্পূর্ণ নতুন এবং অচেনা বাজারে একটা নিখুঁত পরিকল্পনার থেকেও কি একজন ভরসাযোগ্য পার্টনার বেশি জরুরি? ভাবুন তো একবার।